যদি হয় এরকম sp3d যদি সংকরণ হয় তাহলে কয়টা অরবিটাল? 5টা। তাহলে সমশক্তির 5টা অরবিটাল তৈরি হবে। বিক্রিয়ার সময় কোনো পরমাণু যোজনীয় স্তরের একটি s ও 3টি p ও একটি d অরবিটাল পরস্পর মিলিত হয় সমশক্তির 5টি অরবিটাল তৈরির প্রক্রিয়াকে sp3 হাইব্রিডাইজেশন বলা হয়। এখন এই হাইব্রিডাইজেশন যখন হবে তখন কিন্তু 5টা অরবিটাল নিজেদের মধ্যে এমন একটা জ্যামিতিক বিন্যাস ধারণ করবে যেন পরস্পর থেকে পরস্পরের বিকর্ষণ মানটা সর্বনিম্ন হয়। এই ক্ষেত্রে তোমরা একটু ফ্যানের দিকে লক্ষ্য করো। এই ফ্যানের 3টা ডানা, ফ্যানের একটা থাকে উপরে হাতল, এই 3টা ডানা, একটা থাকে হাতল, হ্যাঁ, আর একটা আমরা চিন্তা করতে পারি নিচ পাশে যদি একটা হাতল দিতে পারি এরকম ধরনের, তাহলে এইটাই হলো আমাদের একটা গঠন। এইভাবে দেখো, এই গঠনটা এরকম গঠন। তাহলে ফ্যানের 3টা ডানা এই পাশ দিয়ে পরস্পর কত ডিগ্রি কোণে থাকবে? এরা 120 ডিগ্রি কোণে থাকবে, কিন্তু এই হাতলটা থাকবে 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি কোণে। তাহলে এখানে দুই প্রকার কোণ পাওয়া যাবে, একটা 120 ডিগ্রি কোণ আর একটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। হ্যাঁ, দুই আইটেমের কোণ। এখন এইটার জ্যামিতিক গঠন কি হবে? এখন এটা যদি তোমরা চিন্তা করো, এদিক দিয়ে আমি একটা ঢাকনা দিলাম, এদিক দিয়ে একটা দিলাম, দুইটা, এদিক দিয়ে একটা দিলাম, 3টা, নিচেও কিন্তু এরকম 3টা হবে। তো উপরে যে 3টা দেবো এটা কিন্তু পিরামিডের মতো দেখা যাবে, ত্রিকোণাকার পিরামিডেও। নিচেরটাও পিরামিডের মতো দেখা যাবে কিন্তু উল্টা পিরামিড। একসাথে লাগানো বাই পিরামিডাল, তার মানে এটাকে হচ্ছে ত্রিকোণাকার দ্বি পিরামিডীয় বলা হয়। দ্বি পিরামিড, হ্যাঁ, এর জ্যামিতিক গঠনটাকে আমরা বলবো ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়। তাহলে ত্রিকোণাকার দ্বি পিরামিডীয় গঠন আমরা যখন আঁকতে যাব, বন্ধন কোণ কত ডিগ্রি কত ডিগ্রি আমরা পেলাম? 120 আর 90 ডিগ্রি। তো এখন একটা যদি s অরবিটাল হয় আর 3টা যদি p অরবিটাল, আমি p অরবিটাল গুলো একসাথে দিচ্ছি, হ্যাঁ, একটা px, একটা py, একটা pz। এখানে এটা py, এটা px আর এটা ধরলাম pz। আর একটা d অরবিটাল সংকরণে যখন অংশগ্রহণ করবে তখন d এর 5টা অরবিটাল আছে। এই 5টা d অরবিটালের মধ্যে কোন d অরবিটালটা অংশগ্রহণ করবে সংকরণে, এটা অনেকের প্রশ্ন হয়ে থাকে। তাহলে ওই d অরবিটাল 5টার মধ্যে সংকরণে অংশগ্রহণ করবে, প্রথম অংশগ্রহণ করবে dz স্কয়ার অরবিটালটি, কারণ সংকরিত অরবিটাল গুলো সবসময় সিগমা বন্ধন গঠন করে। এই যে dz স্কয়ার যে অরবিটালটা আছে সেই অরবিটালটার কিন্তু মুখোমুখি এই dz স্কয়ার, এইটার মুখোমুখি কিন্তু অধিক্রমণ ঘটার মতো পরিস্থিতি আছে। কিন্তু যদি এই ধরনের কোনো অরবিটাল তোমাদের নজরে আসে, এর মুখ কোনটা আর মাথা কোনটা, লেজ কোনটা বুঝতে পারবা? এই অরবিটাল গুলোর সিগমা প্রতিসমতা নাই, সুতরাং এরা কিন্তু সিগমা বন্ধন গঠন করার সক্ষমতা থাকে না এদের। এই জন্য সংকরণে যেটা সিগমা প্রতিসমতা আবার সিগমা বন্ধন গঠন করার সক্ষমতা বেশি সেটা আগে অংশগ্রহণ করে, কারণ সংকরিত অরবিটাল গুলো শুধু সিগমা বন্ধন গঠন করতে পারে, পাই বন্ধন গঠন করতে পারে না। তাহলে এখানে dz স্কয়ার অরবিটালটাকে আমরা প্রাধান্য দেব। তো এইভাবে আমরা dz স্কয়ারটার ছবি এঁকে নিলাম। dz স্কয়ার সংকরণের পরে যে অরবিটাল গুলো হলো, তাহলে এই জায়গাটায় আমরা বলতে পারি sp3d সংকরণ। এবার সংকরণের সময় যে অরবিটাল গুলো তৈরি হলো, আমি বললাম যে ফ্যানের ডানার মতো কিন্তু 3 দিকে 3টা চলে যাবে, আর একটা উপরে হাতলের মতো আর একটা নিচে। তাহলে আমরা প্রথমে হাতল গুলোর চিন্তা করি, এই একটা দিলাম, এই আর একটা দিলাম। এখন ডানাগুলো থাকবে এইভাবে, কল্পনা করতে হবে যে এইভাবে আছে। এই পাশে একটা চলে যাবে, এই পাশে একটা ডানা চলে যাবে, এই পাশে একটা। তাহলে একটু লক্ষ্য করো যে এই ডানাগুলো কিন্তু এইভাবে আছে, আর এটা একটা হাতল, এটা একটা হাতল। তাহলে এটার জ্যামিতিক গঠন কি হওয়ার কথা? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। বন্ধন কোণ হবে, এই যেগুলো ফ্যানের ডানা হিসেবে আছে সেগুলোর বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। আর যেটা হাতল হিসেবে আছে, দেখতে যাই দেখা যাক না কেন, মনের চোখে দেখতে হবে, এগুলো থাকবে 90 ডিগ্রিতে। 90 ডিগ্রিতে। এটার জ্যামিতিক গঠনটার নাম হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। sp3d হলো এর এবার যদি আমরা চিন্তা করি যে আমরা sp3d2 সংকরণ খুঁজবো,
sp3d2 অরবিটাল কয়টা তৈরি হবে? 6টা। তাহলে সংকরিত অরবিটাল তৈরি হবে 6টা। এই 6টা যে অরবিটাল তৈরি হবে, এই 6টা অরবিটাল থাকবে কিভাবে? এখানে কিন্তু এর পরে DZ স্কয়ারের পরে আরেকটা যখন জয়েন দিতে যাবা, তখন কিন্তু আমাদের স্কয়ার যুক্তগুলো অক্ষ বরাবর যেগুলো থাকে এরাও কিন্তু সিগমা প্রতিসমতা রাখতে পারে। তাহলে আমাদের দিতে হবে dx স্কয়ার dy স্কয়ার dx স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা সংকলন হবে। এগুলো কিন্তু sp3d সংকরিত ছিল এটা। তো এটার কাজ আমাদের শেষ হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে sp3d2 সংকরণ। এর ফলে অরবিটাল হতে হবে 6টা। এই 6টা অরবিটালকে আমরা কিভাবে আমরা চিন্তা করতে পারি? তো এই 6টা অরবিটালকে আমরা এমন একটা জ্যামিতিক বিন্যাসে আমরা চিন্তা করব যে এই যে এইভাবে 6টা। দেখো, এই একটা সমতলীয়, এটা কি বর্গাকার, এর উপরে আর একটা নিচে আছে এরকম সমতলীয় বর্গাকার। তাহলে মোট 4টা এই কোণা হলো 6টা, মাঝখানেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এবার এটাকে যদি আমি এই দিক দিয়ে একটা ঢাকনা দেই, 1টা 2টা 3টা 4টা, তাহলে উপরে কয়টা তল হলো? উপরে হচ্ছে 4টা তল। তো নিচেও কিন্তু এরকম 4টা তল হবে। তাহলে 4টা আর 4টা 8টা তল, তখন এই যৌগটার নাম হচ্ছে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। হ্যাঁ, তাহলে এইখানে যে গঠনটা আমরা পাবো সেটা গঠনের নাম হবে অষ্টতলকীয়। এবং এটার ক্ষেত্রে প্রতিটারে বন্ধন কোণ কত ডিগ্রি করে হওয়ার সম্ভাবনা রয়েছে? এই দেখো, প্রতিটার সাথে প্রতিটাই লম্ব, তোমরা একটু লক্ষ্য করে দেখো, প্রতিটার সাথে প্রতিটাই লম্ব, এই লম্ব লম্ব লম্ব, যেদিকে যাও না কেন এটা লম্ব অবস্থায় থাকবে, 90 ডিগ্রি কোণ তৈরি করবে। আর এই অরবিটাল গুলো থাকবে এইভাবে, একটা উপরে আমরা দেব, একটা নিচে আমরা দেব। তাহলে এই দুইটা চলে গেল লম্ব, যে দুইটা উপরে নিচে আছে, আর একটা আমরা এইভাবে দেব। তো এটা সমতুল্য বর্গাকার মনে হচ্ছে। এবার আমরা আরেকটা যে এই অক্ষ বরাবর এইভাবে আছে, এটা তো একে দেখাতে পারবো না, এই উপরে বাতাসে আঁকতে হবে, ওপাশে ফুটা করে আঁকতে হবে। তো এটা তো আঁকা সম্ভব না। এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পাশে একটা দেখাবো, সামনের দিকে একটা দেখাবো। দেখালে মোটামুটি ওই যে যেগুলো এই ভূমির সাথে আছে, এটা একটা সমতুল্য বর্গাকার তৈরি করলো। এই ধরনের গঠনটার নামে হচ্ছে অষ্টতলিকীয় বন্ধন কোণ 90 ডিগ্রি। অষ্টতলকীয়, আমরা অষ্টতলিকীয় গঠন পেয়ে গেলাম। এরপর আরেকটা আছে sp3d3 যদি সংকরণ হয়, তাহলে অরবিটাল কয়টা হবে? এখন কিন্তু আরেকটা যে কোনো একটা dxy yz zx যে কোনো একটা দিতেই হবে, বাধ্য হয়, আর তো কোনো উপায় নাই। এই জন্য এই ধরনের সংকরণে মানে এই দুইটা প্রথমে অংশগ্রহণ করবে স্কয়ার গুলো, তারপরে xy yz যে কোনো একটা। আচ্ছা, এই পদ্ধতিতে কয়টা অরবিটাল তৈরি হবে? 7টা। এই 7টাকে জ্যামিতিক বিন্যাসে দিতে গেলে খুব জটিলতা আছে। এই জটিলতাটা আমরা কেউ বুঝবো। পঞ্চভুজ তোমরা দেখছো না? এই যে পঞ্চভুজ, এই যে দেখো পঞ্চভুজ। তো পঞ্চভুজটার উপরে একটা এরকম থাকবে, এদিক দিয়ে একটা ঢাকনা, 2টা 3টা 4টা 5টা, নিচে কয়টা হবে? 5টা। নিচেও আর একটা এরকম থাকবে, 1 2 3 4 5, উপরে একটা গেল 6টা, নিচে একটা গেল 7টা। এই 7টা অরবিটাল কিন্তু এইভাবে থাকবে। তো এখন উপরে যেটা থাকবে এটার মতো নিচেও একটা থাকবে। এই কোণগুলো কত ডিগ্রি হবে? আর এই যে এটা 360 ডিগ্রিকে আমরা 5 ভাগ করলে হয় 72 ডিগ্রি, তাহলে এখানে 72 আর 390 ডিগ্রি হতে পারে। হ্যাঁ, তো এই গঠনটার জ্যামিতিক গঠনটার নাম হচ্ছে পঞ্চভুজাকার দ্বিপিরামিডীয়। পঞ্চভুজাকার দ্বিপিরামিডীয় গঠন বিশিষ্ট হয় থাকে। হুম, এটা আসলে একে দেখানো খুব কষ্টকর, তারপর আমি জ্যামিতিক গঠনটা দেখানোর চেষ্টা করি। এই পাশে দেব আমরা 3টা, একটু ছোট বড় করে দিতে হবে, এই 3টা। এইখানে আমরা 3টা দিলাম, আর এই পাশে দেব আমরা 2টা। তাহলে এই যেগুলো এই পাশে 5টা আমরা দিলাম, সেগুলো এইভাবে একটু আন্ডারলাইন দিয়ে আমরা দেখতে পারি, এই পঞ্চভুজাকার দ্বিপিরামিডীয়।
আর বন্ধন কোণ কত কত পেলাম আমরা, এইটার জন্য পেলাম 90 ডিগ্রি, আর এগুলোর জন্য পাবো 72 ডিগ্রি। দুই আইটেমের বন্ধন কোণ পাবো। এখন কোনো কারণে যদি আমরা কোন একটা অণুর চেহারা দেখতে যাই যে কোন অণুটার আসলে কি ধরনের সংকরণ রয়েছে, সংকরণ নির্ণয় আমরা যদি করতে চাই, নির্ণয়, তো আমরা কিন্তু সংকরণ অণুতে নির্ণয় করব না পরমাণুতে নির্ণয় করব? আমরা সংকরণটা নির্ণয় করব অণুতে। হ্যাঁ, তো প্রথম কাজটা আছে কেন্দ্রীয় পরমাণু খোঁজা, পরমাণু চিহ্নিত করব। তো এই কেন্দ্রীয় পরমাণু চিহ্নিত করার জন্য প্রথম কাজটা হচ্ছে যে পরমাণুর সংখ্যা কম থাকে তাকেই কেন্দ্রীয় পরমাণু ধরতে পারি, কিন্তু দুইটা বা তিনটা কম পরমাণু আছে, তখন কোনটাকে কেন্দ্রীয় ধরবো? তখন আমাদের ধরতে হবে যে পরমাণুর আকার বড়, অথবা যে পরমাণুর একাধিক জারণ মান থাকে। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, আমরা কোনো একটা পরমাণুর ক্ষেত্রে আমরা এইভাবে তার সংকরণটা নির্ণয় করার জন্য কেন্দ্রীয় পরমাণু খুঁজবো। তো খোঁজার পর 2 নম্বর যে কাজটা হবে, কেন্দ্রীয় পরমাণুতে তো অন্য পরমাণুগুলো ইলেকট্রন দেওয়ার পরে যে সংকরিত অরবিটাল গুলো রয়েছে, সেই অরবিটাল গুলো 2টা করে ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে। তাহলে 2টা করে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকলে প্রতিটা সংকরিত অরবিটালে কয় জোড়া করে ইলেকট্রন থাকতে পারে? 1 জোড়া। তাহলে আমরা কেন্দ্রীয় পরমাণুতে 2 নম্বর কাজটা করব, কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন জোড় নির্ণয়, জোড় নির্ণয় করব। এইটা হচ্ছে একটা মূল কাজ। তো ইলেকট্রন যদি থাকে 2 জোড়া, কেন্দ্রীয় পরমাণুর যোজনীয় স্তরে যদি 2 জোড়া ইলেকট্রন থাকে তাহলে কয়টা অরবিটালে থাকবে? তাহলে 2 জোড়া ইলেকট্রন থাকলে কয়টা অরবিটালে থাকতে পারে? কেন্দ্রীয় পরমাণুর যোজনীয় স্তরে যদি 2 জোড়া ইলেকট্রন থাকে তাহলে ওই 2 জোড়া ইলেকট্রন একটা অরবিটালে 1 জোড়া থাকতে পারে, দুইটা অরবিটালে 2 জোড়া থাকতে পারে কেন? তাহলে 2 জোড়া যদি কারো কেন্দ্রীয় পরমাণু যোজনীয় স্তরে 2 জোড়া ইলেকট্রন পাই তাহলে বুঝবো যে সংকরিত অরবিটাল ওর 2টা আছে। তো 2টা সংকরিত অরবিটাল কখন তৈরি হয়? যখন তার sp সংকরণ হয়। যদি 3 জোড়া ইলেকট্রন পাওয়া যায় তাহলে 3টা অরবিটাল কখন তৈরি হয়? sp2। যদি 5 জোড়া হয় তাহলে কি হবে? কোন ধরনের সংকরণটা গ্রহণ হবে? sp3 ডি সংকরণ হবে। তাহলে এইভাবে সংকরণ। তো এখন ইলেকট্রন, হ্যাঁ ডি, ইলেকট্রন জোড় নির্ণয়। হ্যাঁ, তাহলে ইলেকট্রন জোড়টা আমরা এইভাবে নির্ণয় করতে পারি। হ্যাঁ, জোড় এটা ধরি এক্স, এক্স ওয়াই জেড যাই ধরো, সমস্যা নেই। ইলেকট্রন জোড় সমান হাফ ধরবো, ধরে আমরা এইখানে প্রথমে লিখবো যে কেন্দ্রীয় পরমাণুর যোজনীয় স্তরের ইলেকট্রন, কেন্দ্রীয় পরমাণুর যোজনীয় স্তরে ইলেকট্রন সংখ্যা, হ্যাঁ যোজনীয় স্তরে ইলেকট্রন সংখ্যা, এটা 1 যোগ ওরই সাথে কিন্তু এটাকে ধরো তোমরা এ ধরতে পারো, যোগ একযোজী পরমাণু কর্তৃক দানকৃত ইলেকট্রন সংখ্যা। একযোজী পরমাণু মানে যেমন হাইড্রোজেন, ক্লোরিন এগুলো একযোজী, অক্সিজেন হলে দ্বিযোজী, ওটা হিসাব ধরবো না। একযোজী পরমাণু কর্তৃক দানকৃত ইলেকট্রন সংখ্যা ধরলাম এটা বি। তারপরে হচ্ছে যোগ, অ্যানায়ন হলে ইলেকট্রন যোগ হয় না বিয়োগ হয়? অ্যানায়ন হলে ইলেকট্রন যোগ হয়। তাহলে এখানে আমরা তারপরে বলবো অ্যানায়ন কর্তৃক, অ্যানায়ন কর্তৃক অ্যানায়নের বানান ভুল হলো, অ্যানায়নের চার্জ সংখ্যা, অ্যানায়নের চার্জ সংখ্যা।
মানে অ্যানায়নের যতগুলো চার্জ থাকবে সেটা যোগ করে দিতে হবে। যদি 2 মাইনাস থাকে তাহলে 2 যোগ করব, মাইনাসটা যোগ করা লাগবে না। এটাকে এ দিলাম। বিয়োগ, ক্যাটায়ন হলে ইলেকট্রন বের হয়ে যায় না যোগ হয়? বের হয়ে যায়। তাহলে ওই বের হওয়া ইলেকট্রনটা বাদ দিতে হবে। তাহলে ক্যাটায়নের চার্জ সংখ্যা, ক্যাটায়নের চার্জ সংখ্যা সংখ্যা এটা সি দিলাম। এই হলো কাহিনী। তো এগুলো সবগুলো একই পরমাণুতে থাকবে এমনটা বলা যাবে না। তো অতএব আমরা এক্স সমান বলতে পারি হাফ, এখানে লিখবো এ প্লাস বি, হ্যাঁ, প্লাস এ মাইনাস সি। তাহলে এক্স সমান হলো হাফ এ প্লাস বি প্লাস এ মাইনাস সি। আমরা এই যে একটা সূত্র পাচ্ছি, হ্যাঁ, এই সূত্র দিয়ে আমরা কাজটা করতে পারবো যে কোন পরমাণুতে কি ধরনের সংকরণ আছে। আমরা এরকম দুই একটা পরমাণু আমরা খোঁজার চেষ্টা করি। পরমাণু, অণু, আয়ন যে কোনোটাই হতে পারে, কিন্তু জটিল যৌগে এটা সূত্র খাটবে না। যেমন আমরা আসি CH4, এর জন্য যদি আমরা এক্স বের করি তাহলে হাফ। কেন্দ্রীয় পরমাণু কোনটা? কার্বন। কার্বনের যোজনীয় স্তরে ইলেকট্রন কয়টা? চারটা। একযোজী পরমাণু কর্তৃক দানকৃত ইলেকট্রন অর্থাৎ চারটা হাইড্রোজেন আছে, চারটা ইলেকট্রন দান করছে, এটাও 4। যোগ, অ্যানায়ন নাই 0, ক্যাটায়ন নাই 0, সমান ভাগ করলে 4 হয়। তাহলে 4 জোড়া ইলেকট্রন পাচ্ছে। কিন্তু 4 জোড়া ইলেকট্রন কোন ধরনের সমকরণে থাকতে পারে? তাহলে এইখানে আমরা বলবো যে এটা আসলে sp3 সংকরণ ঘটছে কার্বনে। যদি আমাদের মনে হয় যে আমি মিথেনের, এই নাইট্রেট আয়নের কথা চিন্তা করব যে এর মধ্যে আসলে কি ঘটছে। এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? নাইট্রোজেন। তাহলে আমরা এটার জন্য এক্স যদি বের করি, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন। নাইট্রোজেনের যোজনীয় স্তরে ইলেকট্রন কয়টা? 5টা না? যোগ, একযোজী পরমাণু কর্তৃক দানকৃত ইলেকট্রন আছে কি? নাই, 0। অ্যানায়নের চার্জ আছে কয়টা? এই অ্যানায়নের চার্জ একটা, যোগ 1, বিয়োগ ক্যাটায়ন নাই 0। তো আমাদের কি হবে? 6/2 সমান 3। কি সংকরিত? sp2। sp2 হবে কি না? আচ্ছা, তোমরা এবার সালফেটের 2 মাইনাস এটা খুঁজে বের করো তো কত হয়। আচ্ছা, sp3 মানে হাফ, হ্যাঁ, এর হচ্ছে 6, যোগ 1 যদি নাই 0, যোগ 2, মাইনাস আছে 2টা, অ্যানায়নের চার্জ 2 মাইনাস 0 সমান 4 sp3। তাহলে সালফার পরমাণুটা sp3 সংকরিত আছে। এবার যদি তোমাদের একটু ভিন্ন ধরনের অণু আমরা চিন্তা করি, এই ধরে নিলাম XeF4, এটা কি সংকরণ আছে? হ্যাঁ, এইটার জন্য আমরা এক্স এর মান বের করতে পারি। যোজনীয় স্তর, এটার কেন্দ্রীয় পরমাণু কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, এর যোজনীয় স্তরে ইলেকট্রন হচ্ছে 8টা, আর 4টা, প্লাস মাইনাস কিছু নাই, তাহলে কি হচ্ছে? 6। তাহলে কি হবে? এ 6 হচ্ছে না কম বেশি হচ্ছে? sp3d2। কেউ বুঝতে না পারলে বলবা। XeOF2, এটা কি সংকরিত? পারবা নিজেরাই? এই দেখো, এইটার 8, যোগ এটা হিসাব নাই, তাহলে এটার কি হবে? এটা 2, ক্যাটায়ন অ্যানায়ন কিছু নাই, তাহলে 5 sp3d। এটা নিজেরাই বের করো, POCl3। sp3, তার মানে এটার মান বের হয় 4, এটা হবে sp3।
সালফার ডাই অক্সাইড বের করো, সালফার ডাই অক্সাইড। সালফারের 6 sp2, তাহলে CnO3 sp2। তো ঠিক আছে, তোমরা আপাতত এগুলোই দেখো আজকের পরে ক্লাসে। হ্যাঁ, তোমাদের